পড়ছিলাম চিত্তকপাটে শিকল কলমে বৃষ্টি শেখ, পর্ব সংখ্যা 1। 5 বছর আগে যাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, 5 বছর পর তাকে এয়ারলাইন্সের পাইলট হিসেবে পাত্রপক্ষের আসনে বসে থাকতে দেখে হতবিহ্বল চোখে চেয়ে রইলাম আমি। পায়ের পাতা শিরশির করে উঠল আমার, শ্বাস নিতেও ভুলে গেলাম আমি। আশ্চর্য, এতগুলো দিন পর কেন এই মানুষটার মুখোমুখি হলাম? কেন মানুষটার সামনে আমি দাঁড়াবো কিভাবে? কিভাবে ভুলে যাব নিজের কুৎসিত অতীতকে? সামনের চেয়ারটিতে বসে থাকা সুদর্শন পুরুষটির নাম পূর্ব। আগে পিছে কিছু ছিল কিনা মনে নেই। অত্যন্ত সুদর্শন তিনি। উচ্চতা, বিশালাকৃতির, দেহের গঠন আকর্ষণীয়। 4 বছর আগে যদিও এমন ছিলেন না। ছিপছিপে গায়ের গরম ছিল তার, কোকড়া চুল ছিল, মুখে হাসি হাসি একটা ভাব ছিল, অথচ আজ তাকে মাত্রা অতিরিক্ত গম্ভীর লাগছে। 4 বছর আগের পূর্ব আর এখনকার পূর্বের মাঝে বিরাট তফাৎ। তবুও তাকে চিনতে বিলম্ব হলো না আমার, বরং চিনতে পারার আফসোসই বোধ হয় বক্ষপিঞ্জর জ্বলে উঠল। আমি পালাবার ছক কষলাম। বেশ কিছুদিন ধরে ছোট আব্বু আমার বিয়ের জন্য পাত্র দেখছেন। বয়স কম হয়নি, 21 পেরিয়েছে। বর্তমানে বিয়ের বাজার নাকি মন্দা। বড় আম্মার অবাধ্য হতে পারিনি বলে আজ বিলাসবহুল রেস্টুরেন্টে পাত্রের সাথে দেখা করতে এসেছিলাম। শুনেছিলাম সে এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার, ঢাকার অন্যতম প্রভাবশালী ব্যক্তির সন্তান। তখনও বুঝিনি তাসফিন জাইন নামের ছেলেটা আসলে পূর্ব, যাকে কিনা আমি একটা সময় জঘন্যভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। প্রেমের প্রস্তাব নাকচ করে কটু কথা শুনিয়েছিলাম, হেও করেছিলাম। ভালোবাসার দাবিতে এগিয়ে আসা ছেলেটাকে নত করেছিলাম সর্বসমক্ষে। কালে ভাদ্রে যদিও বা আমি ঘটনাটা ভুলে যাই, পূর্বকে কখনো পারবে নিকৃষ্ট আমিটাকে ক্ষমা করতে? ভুলে যেতে পারবে সেই অপমান, হেও, তুচ্ছ তাচ্ছিল্য? আমি পা বাড়িয়ে চলে যেতে উদ্যত হতেই ব্যাগে থাকা ফোনের রিংটোনের শব্দ বেজে উঠল উচ্চস্বরে। থমকে গেলাম আমি। ব্যাগ থেকে ফোনটা তড়িঘড়ি করে বের করতে গিয়ে উপলব্ধ হলো সামনে বসে থাকা পুরুষটি আমার দিকেই তাকিয়ে আছে। তার তীক্ষ্ণ ধারালো দৃষ্টি আমাতেই নিবদ্ধ। এক হাত দিয়ে দামি ব্র্যান্ডের ফোনটা কানে চেপে ধরে রেখেছে সে। পরনে দামি স্যুট, পায়ে বুট, গলায় টাই ঝুলানো। ধরা পড়ে গেলাম আমি। পূর্ব তবে আমাকেই কল করছিল। রিংটোনের শব্দ পেয়ে চোখ তুলে তাকিয়েছে লোকটা। আচ্ছা, পূর্ব কি জানতো যে পাত্রী আমি, অয়ন্তিকা রহমান, তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়া মেয়েটি? জেনে থাকলে নিশ্চয়ই পাত্রী হিসেবে আমাকে দেখতে আসতো না, তার আগেই নাকচ করে দিত। আমি ধীর ভঙ্গিতে গিয়ে বসলাম পূর্বের সামনের চেয়ারটিতে। ব্যাগটা কাঁধ থেকে ছাড়িয়ে রাখলাম স্বচ্ছ কাচের টেবিলটায়। পাজোড়া কাঁপছিল আমার, অথচ মুখ দেখে তা বোঝার উপায় ছিল না। পূর্ব নিতান্তই ভদ্রলোকের মতো বলে উঠল, মিস, আপনার বোধ হয় 3টায় এখানে উপস্থিত থাকার কথা ছিল। পর মুহূর্তে পূর্ব তার বাঁ হাতের চকচকে দামি ফিতের ব্র্যান্ডের ঘড়িটির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এখন 3:22 বাজে। অস্বস্তিতে গাঁঠ হয়ে বসে রইলাম আমি। গলা শুকিয়ে এলো কেন যেন। অপ্রস্তুত হলাম খানিক। স্বাভাবিক সুরে বললাম, সব ক্লোজ করতে গিয়ে দেরি হলো। ফেরার পথে রিক্সাও পাচ্ছিলাম না। পূর্বের মধ্যে আমি এক ধরনের গাম্ভীর্যতা দেখতে পেলাম। আমার কথার প্রত্যুত্তরে সে কিছুই বলল না। বোধহয় উটকো বাহানা বলে মনে হলো তার। মেনু কার্ডে চোখ বুলিয়ে আমার দিকে কার্ডটা বাড়িয়ে সির্ফ দায়সারা সুরে এসে বলল, অর্ডার করুন। বুকের ভেতর তোলপাড় আমার। পূর্ব কি আমাকে চিনতে পারেনি? আমি তো সেই আগের মতোই আছি। প্রথম সাক্ষাতেই তো চিনে ফেলার কথা। রাজনীতিবিদরা খুব ধূর্ত হয়, হায়নার মতো। চোখ দেখেই ওরা মন মস্তিষ্কের গভীরতা বুঝে ফেলে। তবে কি এটা শুধুই প্রতিপক্ষের ক্ষেত্রে হয়? ভেবে পেলাম না আমি। তৎক্ষণাৎ মনে পড়ল এই আমি আর আগের আমি নেই। অনেক দায়িত্ব চেপে আছে ঘাড়ে। কলেজের মাঠে হম্বিতম্বি করা ছুটে বেড়ানো চঞ্চল মেয়েটি 4 বছর আগেই মারা গেছে। এখন যে বেঁচে আছে সে আপাদ মস্তক নিষ্ফলা গাছ। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তিক্ততায় পড়ল বুক। 1 কাপ কফির অর্ডার দিয়ে চুপ করে বসে রইলাম আমি। পূর্ব থুতনিতে আঙুল বুলিয়ে বললেন, অয়ন্তিকা রাইট? জি। বিয়েতে মত নেই? না। কেন? প্রেম ঘটিত কারণ? আমি মুখ তুলে চাইলাম। শ্বাস ভারী হলো ক্রমশ। পূর্ব বলে উঠল, বিয়েটা ভাঙার একজ্যাক্ট রিজন আমাকে দেখাতে হবে। আমি মৃদু হাসলাম। দাবানলে পিষ্ট হলো বুক। চোখ বুজে আসছিল। স্বল্প আওয়াজে বললাম, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন। এর চেয়ে বড় রিজন আর কি হতে পারে?
পূর্ব কিছুক্ষণ চুপ করে রইল। তার দৃষ্টি স্থির, শান্ত। আগে তাকে এতটা শান্ত গম্ভীর দেখাতো না। ভীষণ চঞ্চল দাপটে ছেলে ছিল, ভার্সিটির ক্রাশ বয় যাকে বলে। টেবিলের উপর রাখা গ্লাসে আঙুল ঠুকলো সে ধীরে ধীরে। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, আমি আপনাকে চিনি। প্রশ্নটা শুনে বুকের ভেতর ধক করে উঠল আমার। বললাম, চেনেন না? চেনা আর মনে রাখা এক জিনিস নয় মিস অয়ন্তিকা। হয়তো চিনেছি, কিন্তু মনে রাখিনি। আমি উত্তর দিতে পারলাম না। ওয়েটার এসে কফি রেখে গেল। পূর্ব কাপটা হাতে তুলে নিল। কাপে ঠোঁট ছুঁয়ে আমার দিকে তাকালো। তার তাকানোর ভঙ্গি ক্রমাগত আমাকে অস্থির করে তুলল। লোকটা কি অতীতের কথা আসলেই মনে রাখিনি? কেউ কি করে ওসব ভুলে যেতে পারে? আপনি খুব অস্বস্তি বোধ করছেন অয়ন্তিকা? আমি হেসে বললাম, হওয়ারই কথা। কেন? কারণ আছে। আপনার কারণ আছে, আমার নেই। আমি বিস্মিত হয়ে তাকালাম। পূর্ব জানালার বাইরে চোখ রেখে বলল, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে। সব ঘটনা সঙ্গে নিয়ে চললে সামনে এগোনো যায় না। আমি অতীত মনে রাখি না। অতীতকে পেছনে ফেলে ভবিষ্যৎ গড়তে পছন্দ করি। লোকটার কথায় কোনো অভিযোগ নেই, কোনো বিদ্রূপ নেই। যেন বহুদিন আগে সে পুরনো সব কথা মন থেকে মুছে ফেলেছে সে। আমি শুকনো গলায় বললাম, আপনি কি সত্যি সব ভুলে গেছেন? মনে নেই কিছুই? পূর্বে এবার সরাসরি আমার দিকে তাকালো। তার চোখ দুটো আগের চেয়ে অনেক গভীর মনে হলো। বলল, মনে করি। আমার বুক আবার কেঁপে উঠল। সে মৃদু হেসে বলল, তবে সেটা নিয়ে আর বাঁচি না। আমি চুপ করে গেলাম। কথাটা এত সহজভাবে বলল যে উত্তর খুঁজে পেলাম না। পূর্ব চেয়ারটায় হেলান দিয়ে বসল। তার সব কিছুই অত্যন্ত পরিপাটির শৌখিন। পূর্ব ফের বলে উঠল, একটা প্রশ্ন করতে পারি অয়ন্তিকা? জি। আপনি কি এখন পালিয়ে যাওয়ার কথা ভাবছেন? আমি অপ্রস্তুত হয়ে গেলাম। সত্যটা স্বীকার করতে দ্বিরক্ত করলাম না। বললাম, কিভাবে বুঝলেন? রেস্টুরেন্টে ঢোকার পর থেকে এই নিয়ে 7 বার আপনি দরজার দিকে তাকিয়েছেন। কথাটা বলে সে হেসে ফেলল। এই প্রথম তাকে একটু স্বাভাবিক লাগলো। চারপাশের ভারী পরিবেশটাও তার হাসির চোটে খানিকটা হালকা হয়ে এলো। গুমট ভাবটা কেটে গেল মুহূর্তেই। আমি অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেললাম। পূর্ব বলল, আপনার ফ্লাওয়ার শপটা কোথায় যেন? আমি অবাক হয়ে গেলাম। বললাম, আপনি জানেন আমার দোকানের কথা? বায়োডাটায় লেখা ছিল। ও। পূর্ব আবার বলল, আপনি ফুল পছন্দ করেন? আমি হেসে বললাম, খুব। আমি করি না, নিজ থেকেই বলল পূর্ব। আমি ভ্রু কুঁচকে তাকালাম। ভদ্রতাসূচক জিজ্ঞেস করলাম, কেন? কারণ ওদের আয়ু কম। তবুও মানুষ ফুল ভালোবাসে, জানি। একটু থেমে সে যোগ করল, হয়তো সুন্দর জিনিসগুলো দীর্ঘদিন থাকে না বলেই মানুষ ওদের এত মূল্য দেয়। কথাটা শুনে বুকের কোথাও যেন মোচড় দিয়ে উঠল। কফির কাপটা খালি হতেই পূর্ব উঠে দাঁড়ালো শটান ভঙ্গিতে। তার শরীর বেশ শক্তপোক্ত, দেহের গড়ন মারাত্মক সুন্দর, বেশভূষা নজর কাড়ার মতো। আমি আশ্চর্য হয়ে পূর্বকে পরখ করলাম। নিজের প্রতি নিজেই বিরক্ত হলাম। এভাবে আমি কাউকে আগে কখনো দেখেছি? কখনো কারো প্রতি আগ্রহ জন্মেছিল আমার? উত্তর এলো না। পূর্ব কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে এলো। একবার ঘড়ির দিকে চেয়ে পুনরায় আমার দিকে তাকালো। বলল, আমার ফ্লাইট আছে, উঠতে হবে। আর বিন্দুমাত্র বিলম্ব করল না পূর্ব। গটগট করে চলে গেল। ডায়েরির পাতায় এতটুকু লিখেই অয়ন্তিকা থম মেরে বসে রইল। মাথাটা ঝিমঝিম করছে। ঘামে পরনের জলপাই রঙের শাড়িটি গায়ে লেগে আছে। কারেন্ট নেই অনেকক্ষণ ধরে। বারান্দায় বসে আলোতে পড়ছিল স্নিগ্ধা। কি মনে করে ছুটে এলো অয়ন্তিকার ঘরে। অয়ন্তিকাকে এভাবে থম মেরে বসে থাকতে দেখে সে হাস্যোজ্জ্বল কণ্ঠে মিটিমিটি হেসে বলল, ছেলেটা কেমন রে আপা? ভ্রম কাটতেই পূর্ণ দৃষ্টি মেলে স্নিগ্ধার দিকে তাকালো অয়ন্তিকা। স্নিগ্ধার বয়স 16, সায়েন্স গ্রুপে ক্লাস 10-এ পড়াশোনা করছে। তার এক হাতে স্টিক, তাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। অয়ন্তিকা অবুঝের ন্যায় বলে বসলো, কোন ছেলে? ওই যে পাইলট, যার সাথে ছোট আব্বু তোমার বিয়ে ঠিক করেছে। অয়ন্তিকা উঠে দাঁড়ালো। বিকেলে ছাদ থেকে আনা উষ্ণ কাপড়গুলো ভাঁজ করতে ব্যস্ত হয়ে পড়ল। বলল, ছেলে ভালো। কথাটা শোনা মাত্র ঘরের বাইরে থেকে ঘরে ঢুকলেন আমজাদ রহমান। অয়ন্তিকার মুখে প্রথমবার কোনো ছেলের প্রশংসা শুনে তিনি উচ্ছ্বাসিত হয়ে বললেন, তার মানে তোর ছেলেটাকে পছন্দ হয়েছে অয়ন্তী, তুই বিয়েতে রাজি। অয়ন্তী হাসল, বলল, ছেলে ভালো। এ কথাকে তুমি কোথায় টেনে নিয়ে যাচ্ছ ছোট আব্বু? ভালো বলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। পৃথিবীতে বহু ভালো মানুষ রয়েছে। এখন কি আমার সবাইকে বিয়ে করতে হবে? নাকি এখন আমি ভালোকে ভালোও বলতে পারবো না? আমজাদ রহমান রাগলেন, চোখ পাকিয়ে বললেন, একটা মার দেব। খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছো তাই না? ছেলে ভালো হলে বিয়ে করবে না কেন?
কতদিন থাকবে এ বাড়িতে? কতদিন অন্যের ঘানি টানবে? অয়ন্তী উত্তর দিতে পারল না। আসলেই তো এই জীবনের শেষ কোথায়? অয়ন্তীর বাবা মানেই তার কৈশোর কেটেছে চাচার বাড়িতে। চাচার চাকরি চলে গিয়েছে বছর 3 হলো। বাড়িতে একমাত্র কর্মক্ষম মানুষ অয়ন্তী। ছোট বোন স্নিগ্ধার পড়াশোনা থেকে শুরু করে চাচির ঔষধ আসে তার ইনকাম থেকে। এমনকি চাচাতো বোন রূপার পড়াশোনা কন্ট্রিবিউট করে অয়ন্তী। চাচাতো ভাই সিয়াম বকে গেছে সেই কবেই। বাজে আড্ডায় জড়িয়ে জীবনের হিসেব খালি করে রেখেছে। দিনরাত ঘুরে বেড়ানোই তার কাজ। সংসারে মন নেই, উপার্জন করার তাড়া নেই। এখন কি অয়ন্তীর বিয়ে করার উপায় আছে? সে চলে গেলে এবারের মানুষগুলোর মুখে দুমুঠো ভাত জোগাবে কিভাবে? পঙ্গু বোনটার বিয়ে হবে কিভাবে? পড়াশোনা চলবে কেমন করে? সাদা রঙের বিশাল উড়োজাহাজটির রানওয়েতে মসৃণ ভঙ্গিতে স্পর্শ করতেই ধীরে ধীরে গতি কমে এলো। জানালার ওপারে মালয়েশিয়ার রাত তখন নিস্তব্ধ আলোয় ঝলমল করছে। ককপিটের ভেতর শেষবারের মতো যন্ত্রপাতিগুলোর দিকে চোখ বুলিয়ে নিল পূর্ব। দায়িত্ব শেষ না করে সে কখনো আসন ছাড়ে না। চেকলিস্ট মিলিয়ে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করে তবে উঠে দাঁড়ালো সে। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁয়েছে। ককপিটের দরজা ঠেলে বেরিয়ে আসতেই শীতল বাতাস এসে স্পর্শ করলো তার মুখ। দীর্ঘ ফ্লাইটের ক্লান্তি শরীরে থাকলেও মুখে তার কোনো ছাপ নেই। ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা শেষ করে এয়ারপোর্টের ভিআইপি এক্সিট দিয়ে বেরিয়ে এলো সে। বাইরে আগে থেকে অপেক্ষা করছিল এয়ারলাইন্সের পাঠানো কালো টয়োটা। ড্রাইভার সম্মানসূচক ভঙ্গিতে দরজা খুলে দিতেই সংক্ষিপ্ত মাথা নেড়ে গাড়িতে উঠে বসল পূর্ব। হাসল না মোটেও। গাড়ির জানালার পাশে মাথা ঠেকিয়ে চোখ বুঝল পূর্ব। ভোরে এক দেশ, দুপুরে আর এক আকাশ, আর গভীর রাতে এসে পৌঁছেছে অন্য এক ভূখণ্ডে। এমন জীবন তার কাছে নতুন নয়। পৃথিবীর বিভিন্ন শহরের আলো সে দেখেছে, অসংখ্য রানওয়েও ছুঁয়েছে। তবু প্রতিটি ফ্লাইট শেষে শৈল নিজের প্রাপ্য বিশ্রামটুকু দাবি করে বসে। 5 তারা হোটেলের সামনে এসে গাড়ি থামল। লবির উজ্জ্বল আলো পেরিয়ে নিজের কক্ষের দিকে এগোলো পূর্ব। ঘরে ঢুকে পরনের কোটটা চেয়ারের পিঠে রাখলো। হাতঘড়ি খুলে টেবিলে নামিয়ে রাখলো। তারপর ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে মুখে ঠান্ডা পানি ছিটালো। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সে। চোখ দুটো লালচে হয়ে এসেছে ক্লান্তিতে। আজ আর শরীরকে বেশি চাপ দেওয়া যাবে না। ঘুম তার চোখের পাতায় প্রায় নেমে এসেছে। তবু বিছানা যাওয়ার আগে একটা কাজ কখনোই বাদ দেয় না পূর্ব। মোবাইল ফোনটা হাতে নিয়ে এসে মায়ের নাম্বার ডায়াল করলো। বিমান নিরাপদে অবতরণ করার পর মাকে ফোন করে নিজের খবর দেওয়া তার বহু বছরের অভ্যাস। বরং অভ্যাসের চেয়েও বেশি এটা দায়িত্ব। যতক্ষণ না তার ফোন চায় ততক্ষণ বাড়ির কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারে না। 2বার রিং হতেই ফোন ধরলেন তানজিলা ইয়াসমিন। পূর্ব ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বিছানার কিনারায় বসল। একটু ঝিমিয়ে সে তার স্বভাবসিদ্ধ গম্ভীর স্থির কণ্ঠে বলল, বিয়ে করবো আম্মু। আজ যাকে দেখেছি তাকে। ওপাশ থেকে কোনো বাক্য এলো না। মনে হলো যেন তানজিলা ইয়াসমিন ঠিক বুঝতেই পারছেন না তিনি যা শুনলেন তা সত্যি কিনা। কারণ পূর্ব আবেগের বসে সিদ্ধান্ত নেওয়ার মানুষ নয়, বরং উল্টো সে রাগী, কঠোর এবং নিজের ব্যাপারে ভীষণ সচেতন। জীবনের প্রতিটি পদক্ষেপ মেপে নেয়, ভেবে নেয়, তারপর সিদ্ধান্তে পৌঁছায়। বিয়ে প্রসঙ্গ উঠলেই পূর্ব এড়িয়ে যায়। পরিবারের শত অনুরোধ, আত্মীয় স্বজনের চাপ কিছুই তাকে বিচলিত করে না। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে তানজিলা ইয়াসমিন নিজেই ঘটক লাগিয়েছিলেন। আর তা শুনে যে মানুষটি সবচেয়ে বেশি বিরক্ত হয়েছিল সেই আজ গভীর রাতে পৃথিবীর অন্য প্রান্ত থেকে ফোন করে বলছে সে বিয়ে করবে। এও সম্ভব। তিনি খুশি হলেন খুব। নিজের মন্তব্য জানানোর আগেই পূর্ব কল কেটে ফোন সুইচ অফ করে দিল। ঘরে থাকা বিশাল আয়নায় আবারও দেখল নিজেকে। বিড়বিড় করে বলল, অয়ন্তিকা, অয়ন্তিকা, অয়ন্তিকা। আমার দীর্ঘ বছরের জমাট বাঁধা ক্ষোভ, আমার প্রতীক্ষিত প্রতিশোধ, আমার অপমান, আমার দহন, সব কিছুর কেন্দ্রবিন্দু তুমি। 5টি দীর্ঘ বছর ধরে বুকের ভিতর যে আগুন লালন করছি, যে অসহনীয় যন্ত্রণা নীরবে বয়ে বেরিয়েছি, আজ তার উৎস নিজে এসে দাঁড়িয়েছে আমার সামনে। কথা দিচ্ছি, আমি যতটা অপমান সয়েছি, যতটা নিঃশব্দে কেঁদেছি, যতটা দগ্ধ হয়েছি প্রতিটি রাতের অন্ধকারে, তার চেয়েও প্রখর তাপে জ্বলবে তুমি। যে কলঙ্ক একদিন সবার সামনে আমার কপালে এঁকে দিয়েছিলে, সেই কলঙ্কের ছায়া এবার তোমার দোরগোড়াতেও পৌঁছাবে। একটু হাসল পূর্ব। তাচ্ছিল্য ফুটে উঠল সেই হাসিতে। নিখাত কণ্ঠে ফের বলল, অয়ন্তিকা, তুমি আমার জীবনের সবচেয়ে নির্মম প্রতারণা, সবচেয়ে গভীর ক্ষত, সবচেয়ে বহুল প্রতীক্ষিত হিসাব।